তার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন। ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াসির আরাফাত এই রায় ঘোষণা করেন। আন্ডারওয়ার্ল্ডের ডন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছে নানা তথ্য। দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও রয়ের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। এইবার এই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক। রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ সব মিলিয়ে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরে পাওয়া নতুন তথ্যে। বাংলাদেশ থেকেই লন্ডনে টার্গেট ঠিক করছিলেন তিনি। এজন্য গোপনে স্নাইপার প্রশিক্ষণও নিয়েছিলেন, যার পেছনে ছিলেন স্বৈরাচার হাসিনা সরকারের পরিচিত দুই মুখ। ফলে প্রশ্ন উঠছে, কি ছিল সেই মিশনে, কাকে টার্গেট করা হয়েছিল? টার্গেট ছিল ডক্টর ইউনূস ও তারেক রহমান সহ ভারত বিরোধী বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। কারণ তাদের কারণেই মূলত ভারত ও আওয়ামী লীগ বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে পারেনি এবং যে বিষয়গুলো ইতিমধ্যেই রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছে খোদ সুব্রত বাইন নিজেই, এবং রিমান্ডে সে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে এবং ইতিমধ্যেই ভারত ও আওয়ামী লীগের ইন্ধনে সেই টার্গেট কিলিং মিশনের অংশ হিসাবে অনেকগুলো হত্যাকাণ্ডের ঘটনা সে ঘটিয়েছে এবং অনেককে হত্যা করেছে, যেই কারণে মূলত তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক করে হত্যা মামলা হয়েছে এবং প্রত্যেকটা মামলার শাস্তি হচ্ছে ফাঁসির শাস্তি। সুতরাং এবার এই ভারত ও আওয়ামী লীগের আদেশে টার্গেট কিলিং মিশন বাস্তবায়ন করার অপরাধে এবার ফাঁসি হতে যাচ্ছে এই সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসীর। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পরিপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখে আপনার মতামত জানিয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে টার্গেট কিলিং মিশনের কারণে এবার যে ফাঁসি হতে যাচ্ছে এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু চলুন দেখে আসি যে রিমান্ডে সে চাঞ্চল্যকর কিছু তথ্য দিচ্ছে এবং তার অপকর্মের কিছু চিত্র আমরা প্রথমে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আন্ডারওয়ার্ল্ডের ডন সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসছে নানা তথ্য। দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও রয়ের এজেন্ট হয়ে কাজ করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। এইবার এই শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে সম্প্রতি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। কুষ্টিয়া জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারে দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতির জেল থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই অভিযানে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এদিকে গ্রেপ্তারের পর থেকে তাদের নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। তাদের নিয়ে বৃহস্পতিবার লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের ভেরিফাইড প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন 2001 সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশের 23 জন কুখ্যাত শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ 23 জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল। ওই তালিকার প্রথমেই ছিল ত্রিমথী সুব্রত বাইন। তার নামে তখন 1 লক্ষ টাকার পুরস্কার ঘোষণাও করা হয়েছিল। পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্ত না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত সন্ত্রাসী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পটখালি সীমান্ত দিয়ে ভারতে চলে যায়। কিন্তু সুব্রত বাইন অবৈধভাবে প্রায় বেনাপোলের সীমান্ত দিয়ে যশোরে আসত চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও ভাড়া নিয়েছিলেন। সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি, সন্তান নূর, বিথি ও রিপন এখানেই অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা থেকে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতায় ফিরে যেতেন।
এরই মাঝে কলকাতার পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে। আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করা হয়। তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় এস্টাবলিশমেন্টের তার কিছু বন্ধু ছিল যারা দেশটির সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল। তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার SK চক্রবর্তী। তখন থেকে মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা MI বা মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। জয় শারীরিকভাবে ফিট না হওয়ায় রয়ের গোয়েন্দা অফিসার সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ প্রদান করা হয়। পরবর্তীতে রয়ের সিনিয়র কর্মকর্তা S মাথুর সুব্রতদের দিল্লি ডেকে নিয়ে আসেন এবং বাংলাদেশে লুকিয়ে থাকা ভারতের উলফা, ইউনাইটেড লিবারেশন অব নাগাল্যান্ড সহ সেসব সংগঠনের কিছু নেতাদের ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র, অর্থসহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করতে বলা হয়। 2003 সালে সব প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসেন এবং মোহাম্মদপুরের একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বাম সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার 7 বছরের সন্তানকে হত্যা করে। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিমকেও গুলি করে হত্যা করা হয়। এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকেও হত্যার চেষ্টা করে সুব্রত বাইন। 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয়। তখন কলকাতায় CID কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেপ্তারের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিতু হয়, যেখানে সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানে ছিলেন। স্ট্যাটাসে আল জাজিরার এই সাংবাদিক আরও লিখেছেন, চীনে র খুব তৎপর না থাকায় সুব্রত বাইন 2 বার পাড়ি জমায়। সেখানে তাকে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সহযোগী মোল্লা মাসুদকেও তখন দুবাই পাঠানো হয়েছিল। 2023-এর ফেব্রুয়ারি মাসে কলকাতা STF সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় বাংলাদেশের সিলেটের জৈন্তপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। তাকে নিয়ে আসা হয় র্যাব সদর দপ্তরে এবং তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। সুব্রতকে নতুন লক্ষ্য দেয়া হয় এবং বলা হয় এই কাজ সফলভাবে সম্পন্ন করতে পারলে পরিবারসহ কানাডায় স্থায়ীভাবে বন্দোবস্ত করা হবে। সুব্রত প্রস্তাবে রাজি হলে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ের ভিতরেই একটি কক্ষে তাদেরকে রাখা হয় এবং তার মেয়ে বিতুর সঙ্গে নিয়মিত যোগাযোগের ব্যবস্থাও করে দেয়া হয়েছিল। তিনি লেখেন, 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রতর সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলে অভিহিত করে। তারা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডন পাঠানোর কথা বলে লন্ডনে মিশনটি সম্পন্ন করার জন্য যা যা সহায়তা লাগবে তা কূটনৈতিক চ্যানেলে প্রদান করা হবে বলে সুব্রতকে নিশ্চিত করা হয়। কাজ করার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে, এই বিষয়টি পুনর্ব্যক্তও করা হয়েছিল। তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে সরকারের তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলের গ্রিন সিগন্যাল পেলেই পাঠানো হবে এবং তার বেশভূষা যেন পাকিস্তানি বলে মনে হয় এ ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছিল। কিন্তু 2024-এর 5ই অগস্ট ছাত্র জনতার বিপ্লবে হাসিনা সরকারের পতন ও হাসিনার পালানোর পর জিয়াউল আহসানের নির্দেশে সুব্রতকে তার মেয়ে বিথির কাছে বুঝিয়ে দেয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষার কথাও জানানো হয়। এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশ্যে আসা শুরু করে, পুনরায় যোগাযোগ স্থাপন করে রয়ের সাথে। সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে। আর এই 2 শীর্ষ সন্ত্রাসীর সাথে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী লেদার লিটনকে।
রাজনীতি, গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ সব মিলিয়ে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ঘিরে পাওয়া নতুন তথ্যে। বাংলাদেশ থেকেই লন্ডনে টার্গেট ঠিক করছিলেন তিনি। এজন্য গোপনে স্নাইপার প্রশিক্ষণও নিয়েছিলেন, যার পেছনে ছিলেন স্বৈরাচার হাসিনা সরকারের পরিচিত দুই মুখ। ফলে প্রশ্ন উঠছে, কি ছিল সেই মিশনে, কাকে টার্গেট করা হয়েছিল? একসময়কার মোস্ট ওয়ান্টেড সুব্রত বাইন, যাকে নিয়ে ভারতেও ছিল আতঙ্ক। 2023 সালের শেষ ভাগে হঠাৎ ভারত থেকে তাকে ফিরিয়ে আনা হয়, তবে কোনো আন্তর্জাতিক চুক্তিতে নয়, বরং অদৃশ্য এক সমঝোতায়, যার নেপথ্যে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সামরিক গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসান। অপরাধ, গোয়েন্দা সংস্থা, কূটনীতি ও হত্যার ছকে বারবার উঠে আসছে সুব্রতর নাম। এবার সেই পথ গিয়ে ঠেকেছে লন্ডনে। বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে সায়ের লেখেন, 2001 সালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর মোল্লা মাসুদকে নিয়ে সুব্রত পালিয়ে যান ভারতে। সেখান থেকেও দেশে চলতে থাকে তার চাঁদাবাজি। একবার কলকাতায় ধরা পড়লেও গোয়েন্দা তদবিরে মুক্তি পান। পরে ও এমআই এর ছত্রছায়ায় কমান্ডো প্রশিক্ষণ নিয়ে 2003 সালে ঢাকায় একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়ান, যাদের লক্ষ্য ছিলেন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীরা। এর মধ্যে অন্যতম হলেন ঢাকার মোহাম্মদপুরে মুস্তাকিম কাবাবের মালিক মুস্তাকিম। এরপর সিঙ্গাপুর, চীন হয়ে দুবাইয়ে পাড়ি জমান সুব্রত। সেখানে দাউদ ইব্রাহিমের চক্রে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভারতে ফিরে আবার গ্রেফতার হন। জুলকারনাইন আরও জানান, 2023 সালে তাকে বাংলাদেশে এনে র্যাব সদর দপ্তরে স্নাইপার প্রশিক্ষণ দিয়ে লন্ডনে টার্গেট কিলিংয়ের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতনের পর জিয়াউল আহসানের নির্দেশে তার মেয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। এরপর তিনি ফের ভারতীয় গোয়েন্দাদের ছত্রছায়ায় সক্রিয় হন। তাকে সহায়তা করতে স্যাটেলাইট ফোন সহ বাংলাদেশে পাঠানো হয় সন্ত্রাসী মোল্লা মাসুদকে। আর এদের সঙ্গে পলাতক আওয়ামী নেতাদের যোগাযোগ রক্ষা করত নেপালে থাকা সন্ত্রাসী লেদার লিটন। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেছে কিনা আমাদের জানা নাই, কিন্তু বর্তমানে আমরা যেটা জানতে পারলাম যে একজন শীর্ষ সন্ত্রাসী, যে দেশের জন্য আতঙ্ক বা দেশের জন্য একটা হুমকির কারণ, সেরকম একজন সন্ত্রাসীকে একটা রাজনৈতিক দল এবং একটা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদেরকে মোটামুটি সাপোর্ট করে বা এমনভাবে তাদেরকে তৈরি করেছে যাতে করে বিরোধী দল বা বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করে ফেলতে পারে। আর সেই প্ল্যানেই, সেই পরিকল্পনাই মূলত শেখ হাসিনার সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই সুব্রত বাইন এবং তার সাঙ্গপাঙ্গ তাদেরকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে রাজনৈতিক ছত্রছায়া এবং গোপন চুক্তিতে ভারতের সাথে। তো এদেরকে যে দেশে আনা হয়েছে এ ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষ কিছুই জানে না, এতদিন পর্যন্ত কিছুই জানেনি। কারণ তাদেরকে তো প্রকাশ্যে আনা হয় নাই, তাদেরকে গোপনে আনা হয়েছে এবং ভারতের সাথে গোপন চুক্তি করে মূলত তাদেরকে আনা হয়েছে। তো একটা ক্ষমতাসীন দল তাদের পক্ষ থেকে শীর্ষ সন্ত্রাসীদের তৈরি করে, প্রস্তুত করে এবং তাদেরকে আরেক দেশ থেকে রাজনৈতিক সহযোগিতা দিয়ে তাদেরকে দেশে এনে ট্রেনিং দিয়ে এরপরে আবার তাদেরকে ভিন্ন দেশে দরকার হলে পাঠিয়ে এরপর সেই দেশে বিরোধী দলের নেতা কর্মী তাদেরকে যেন হত্যা করে ফেলে, এইরকম একটা জঘন্যতম টার্গেট কিলিং মিশন বাস্তবায়নের প্ল্যান করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু আজকে শেখ হাসিনার সরকার বাংলাদেশ ছেড়ে গিয়েছে প্রায় 1 বছর প্রায় হয়ে আসছে। তো এই আওয়ামী লীগ সরকার পতনের পরেও সেই শীর্ষ সন্ত্রাসীরা তারা কিন্তু থেমে যায়নি, তারা তাদের প্ল্যান মোতাবেক সামনে অগ্রসর হচ্ছিল এবং তারা বিভিন্ন জায়গায় আমরা বর্তমানে দেখেছি যে এর আগে ছিনতাই বা ডাকাতি বা দিনের উপরে ডাকাতি, এগুলো আমরা আগে যা কিছু না দেখেছি সেগুলো আমরা এই দীর্ঘ 9 মাসে দেখেছি। তো এর পিছনে মূল রহস্যই ছিল এটা, যে এটা ভারত এবং আওয়ামী লীগের একটা প্ল্যান, যে
যে কোনোভাবে হোক দেশকে অস্থিতিশীল করতে হবে, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে হবে এবং কোনোভাবেই যেন ডক্টর ইউনূসের সরকার তারা শান্তিতে দেশ পরিচালনা করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এরকম প্ল্যান কিন্তু একের পর এক তারা করে আসছে এবং তাদের সমস্ত প্ল্যানগুলো ভেস্তে যাচ্ছে এবং তাদের যেই গোপন সংস্থা তো সেই নাকি এর সাথে জড়িত রয়েছে। তাহলে যে সংস্থা সেটা কত বড় নিকৃষ্টতম এবং জঘন্যতম একটা সংস্থা, এটা এর মাধ্যমে আমরা বুঝতে পারি। অথচ আমরা তো বিভিন্ন সময় শুনি যে তাদের খুব ভালো ভালো কাজ করে, দেশের জন্য কাজ করে, কিন্তু তারা কি কাজ করে সেটা তো এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো যাই হোক দর্শক, আপনিও এই সুব্রত বাইন এবং তার সাঙ্গপাঙ্গদের ফাঁসি চান কিনা সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।